আবার নবান্ন অভিযান হবে, আমি থাকব। আন্দোলন শেষ হবে 14 তলায়, হুঁশিয়ারি মিঠুনের। নিজের সেরাটাই দিয়েছেন, টালা থানার অপসারিত ওসির পাশে কলকাতা পুলিশ। দুর্নীতি এবং মাফিয়া চক্র চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সিবিআই চেয়ে রাজ্যকে চিঠি রাজভবনের। আত্মহুতির জন্য তৈরি থাকুন, মিঠুনের হুঙ্কারের পাল্টা কুণালের, বিপ্লবী ডায়লগে প্রচার পাওয়ার চেষ্টা। শয় শয় মানুষ মৃত, নিখোঁজ বহু, বিধ্বংসী টাইফুনে স্রেফ মায়ানমারেই ভ্যানিশ 66,000 বাড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান কত দূর, বন্যা পরিস্থিতি দেখে জবাব দেবে, সাংসদের আবেদন ডাক্তারদের কাছেও। শতরূপকে নিয়ে অশালীন পোস্ট কুণালের, পাল্টা কি বললেন সিপিএম নেতা। বিশ্বকর্মা পুজো একেবারে ভেস্তে যাবে তুমুল বৃষ্টিতে, সকাল থেকে উড়বে না ঘুড়ি, কবে কমবে টানা বর্ষণ, বড় আপডেট আবহাওয়ার। প্রতিদিন নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। গত 27 আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের ডাকা নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতায়। আগামী দিনে আবারও নবান্ন অভিযান হবে বলে সোমবার কলকাতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর সেই অভিযানে তিনি নিজে থাকবেন বলেও জানিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ওয়াই চ্যানেলে চলছে বিজেপির ধর্ণা কর্মসূচি। গত 19 দিন ধরে ওই কর্মসূচি চলছে। সোমবার সেখানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী। সেই ধর্ণামঞ্চ থেকেই এদিন তিনি ফের নবান্ন অভিযান করার এবং সেই অভিযানে উপস্থিত থাকার হুঁশিয়ারি দেন। এদিন মিঠুন চক্রবর্তী বলেন, আমরা চোখ খুলে বসে আছি, কারণ এই সরকার ওদের আন্দোলনকে ভণ্ডুল করে দেবার চেষ্টা করবে। সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি। আর যখন সেটা হবে তখন বিজেপির আসল রূপ দেখতে পাবেন, আমরা মাঠে নামব। এরপর নবান্ন অভিযান প্রসঙ্গে আসেন মিঠুন। তিনি বলেন, আমি খুব কম কথা বলি, কিন্তু এখনো বলছি, এনাফ ইজ এনাফ। আবার নবান্ন অভিযান হবে, আর সেই অভিযানে আমি থাকব। এই অভিযান নবান্নের 14 তলায় গিয়েই থামবে। জল কামান চালিয়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, এবার গুলিও চালাবে। তৈরি থাকুন, সেই দিন এসে গিয়েছে, আত্মাহুতিও দিতে হতে পারে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উৎসবে ফেরার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মিঠুন বলেন, তিনি উৎসবের বিপক্ষে নন, তবে উৎসব প্রতি বছরই আসবে, কিন্তু অভয়া আর ফিরবে না। তাই অভয়াকে ভুললে চলবে না, কিন্তু বিজেপি অভয়াকে ভুলতে দেবে না। এই উৎসব নয়, সব জায়গায় একেবারে সামনে থাকবে অভয়া। সিবিআই হেফাজতে থাকা টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের অ্যাডিশনাল সিপি, ডিসি ইস্ট, এসিপি সহ একাধিক পুলিশ আধিকারিক পৌঁছলেন তার বাড়িতে। সোমবার দুপুরে সার্ভে পার্ক থানা এলাকার বহুতলে যান তারা। অভিজিৎ মণ্ডল দায়িত্বে কোনো গাফিলতি করেননি বলেই দাবি শীর্ষ পুলিশ আধিকারিকদের। দায়িত্ব পালনের পরেও কেন গ্রেপ্তার করা হলো তাকে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ধৃত অভিজিৎ মণ্ডলের স্ত্রী। এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার চতুর্থ ভি সলমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট ডিভিশন আরিশ বিলাল, ডেপুটি কমিশনার এসএসডি বিদিশা কালিথা ওসির বাড়িতে যান। তার পরিবারের সঙ্গে কথা বলেন। ওসির স্ত্রীর সঙ্গে কথা বলে বেরোনোর পর অতিরিক্ত পুলিশ সুপার চতুর্থ বলেন, অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলতে আমরা এসেছি। সঙ্গীতা মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। কলকাতা পুলিশ তার সঙ্গে আছে। কলকাতা পুলিশ এই পরিস্থিতিতে সব রকম সহযোগিতা করবে। টালা থানার ওসির বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খারিজ করে তিনি আরও বলেন, টালা থানার ওসির কোনো দোষ নেই, এটা আমার ব্যক্তিগত মত। উনি স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। একটা স্পর্শকাতর অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে চিকিৎসক সহ যারা উপস্থিত ছিলেন তাদের মত নিয়ে কাজ হয়েছে, এটাই ওর কাজ। উনি সেই কাজ ভালো করেই করেছেন। সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই এর বেশি আর কিছুই বলবো না। টালা থানার ওসি নিজের সেরাটা দিয়েছেন আমি মনে করি। আমার বাহিনীর একজন সদস্য হিসেবে আমাদেরও খারাপ লাগছে। কেন তার স্বামীকে গ্রেপ্তার করলো সিবিআই, সে বিষয়ে কিছুই বুঝতে পারছেন না অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা। তিনি বলেন, আমাকে সিবিআই থেকে ফোন করা হয়েছিল যে আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কেন গ্রেপ্তার তা কিছু বলা হয়নি। বারবার সিবিআইয়ের কাছে গিয়েছেন, আমরাও দেখেছি উনি রাত দিন এক করে কাজ করেছেন, বাড়িতে আসতে পারেননি। উনি সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করেছেন, উনি সেরাটা দিয়েছেন। আমরাও চাই নির্যাতিতার বিচার হোক। আমার দুটি মেয়ে আছে, ওর শরীরটা ভালো নেই। উল্লেখ্য, গত শনিবার রাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। আপাতত 3 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তারা। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে সিবিআই তদন্ত হোক জানিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হলো রাজভবন থেকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবালয়ের তরফে ডেপুটি সচিব গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে এই চিঠি পাঠিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে রাজভবনের চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিং এর সাংসদ তথা বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্তাকেও। মুখ্য সচিবকে পাঠানো চিঠির সঙ্গে ওই হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র সংক্রান্ত কিছু নথিও পাঠানো হয়েছে। রাজভবনের ওই চিঠির প্রসঙ্গের উল্লেখ করে বিস্তার লিখিত বিবৃতিতে বলেছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৃণমূলের নেতারা কিভাবে মাফিয়া রাজ চালাচ্ছেন আমি সে বিষয়ে মাননীয় রাজ্যপালকে অবহিত করেছিলাম। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে গত সপ্তাহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের একাংশ মাফিয়া রাজ এবং হুমকি সংস্কৃতি নিয়ে সরব হয়েছিলেন। আরজিকর এবং উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী এবং IM এর শিলিগুড়ি শাখার উদ্যোগে আয়োজিত ওই সভায় উত্তরবঙ্গ লবির বহিরাগতরা ভয় দেখিয়ে মাফিয়া রাজ কায়েম করেছে বলেও অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে তারপরেই রাজ্যপাল বোসের এই পদক্ষেপ। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাব। অভয়ার সুবিচার চেয়ে ধর্মতলায় ধর্ণা দিচ্ছে বঙ্গ বিজেপি। সোমবার মঞ্চে সেখানে উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তীও। সেখান থেকে তার সাফ বার্তা, দিন এসে গিয়েছে, তৈরি থাকুন, আত্মহুতি দিতে হতে পারে। অভিনেতা তথা বিজেপি নেতার আশঙ্কা গুলি চালানো হতে পারে। তবে তার এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। তার কথায় মিঠুন প্রচার পাওয়ার চেষ্টা করছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডে তারা নিরুত্তাপ। গেরুয়া শিবিরের নেতারা ধর্ণা দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতেও ঝাঁজ নেই তেমন। এমন পরিস্থিতিতে এদিন হাত ভাঙা অবস্থায় ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। সেখানে দাঁড়িয়ে অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, এই সরকার আন্দোলনকে ভণ্ডুল করে দিতে চায়। এখন আমরা দেখছি চোখ খুলে, যদি দেখি ভণ্ডুল তখন আমরা নামবো, আবার নবান্ন অভিযান হবে। মিঠুনের হুঁশিয়ারি, আমি থাকবো, এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না, 14 তলায় গিয়ে থামবে। এরপরই জাত গোখরো মিঠুনের ডাক, তৈরি থাকুন, দিন এসে গেছে, আত্মাহুতি দিতে হতে পারে, আমাদের তৈরি থাকতে হবে। ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকবো, কতগুলি গুলি চালায় চালাক, কিন্তু আমাদের 14 তলায় গিয়ে থামতে হবে। মিঠুনের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ। তার কথায় মিঠুনদার নিশ্চয়ই কোনো সিনেমা আসছে, বিপ্লবী ডায়লগ দিয়ে প্রচার পেতে নেমেছেন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের ছবি। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। চারদিকে স্বজনহারাদের কান্না, আর্তনাদ। বিধ্বংসী টাইফুন ইয়াগির হানায় এমনই অবস্থা ভারতের প্রতিবেশী মায়ানমারের। বিধ্বংসী চেহারা নিয়েছে রবিবার মায়ানমারের স্থলভাগে প্রবল শক্তিতে আছড়ে পড়েছে টাইফুন ইয়াগি। ঝড়ের তাণ্ডবে মায়ানমারে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে অনেকেরই, অনেকেই নিখোঁজ। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইয়াগির দাপটে মায়ানমারের বহু গাছ, বাড়ি এবং গাড়িও ভেঙে পড়েছে। অনেক বাড়িঘর বন্যায় ভেসে গিয়েছে। শক্তিশালী ঝড়ের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মায়ানমারের বহু এলাকা। ক্ষমতাসীন জুন্টা সরকারের মুখপাত্র জাও মিন তুন রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়াগির তাণ্ডবে এখনো পর্যন্ত সেদেশের 113 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 64 জন। যদিও বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। মায়ানমারের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধে পর্যন্ত 375টি স্কুল এবং একটি মঠ সহ প্রায় 66,000 ভবন ধ্বংস হয়েছে। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ভেসে গিয়েছে। ইয়াগিকেই চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করছেন আবহাওয়াবিদেরাও। শুধু মায়ানমারেই নয়, এই টাইফুনের প্রভাব পড়েছে ভিয়েতনাম, লাওস থেকে শুরু করে হাইনান এবং ফিলিপিন্সেও। মায়ানমারে পৌঁছানোর আগেই ইয়াগির কবলে পড়ে কমপক্ষে 287 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন জেলা। কোথাও কোথাও ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। কেশপুরের ঝলকা এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর ঘাটাল এবং দাসপুর এলাকায় যান তৃণমূলের তারকা সাংসদ। পরে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি বৈঠক করেছেন তারা। কেশপুরে দাঁড়িয়ে দেব জানান, তৎপরতার সঙ্গে তার সংসদীয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। জানিয়ে দিলেন ঘাটার মাস্টার প্ল্যানের অগ্রগতির কথাও। দেব বলেন, আমি একজন সাংসদ হিসেবে যদি শুধু আরজিকর নিয়ে থাকি, তাহলে ঘাটালের মানুষ যারা বন্যায় ডুবে আছেন তাদের সঙ্গে অবিচার হবে।
সাংসদের সংযোজন। সোমবার আরজিকর নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, কাজ হচ্ছে, তবে ঘাটাল জলে ভাসছে, মানুষ কষ্টে আছেন। এলাকা পরিদর্শনের পর সাংসদ জানান, অনেক বাড়ি ডুবে গিয়েছে, অনেক বাড়ি ভেঙে গিয়েছে, তাই বিপদগ্রস্ত মানুষের কাছে যাতে খাবার পৌঁছতে পারি তার জন্য নৌকা পরিষেবা, ওষুধ এবং খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিপদসীমার উপরে জল চলে এলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। জল নেমে যাওয়ার পর আবার বিদ্যুৎ সংযোগ ঠিক করা হবে। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কুণাল ঘোষ নামের সঙ্গেই যেন এখন বিতর্ক জড়িয়ে আছে। শতরূপ ঘোষের সঙ্গে কুণাল ঘোষের রাজনৈতিক বিবাদ সবসময় প্রকট। এবার শতরূপ ঘোষকে নিয়ে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করলেন কুণাল ঘোষ। দীর্ঘ সময় ধরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বিতর্কের উদ্রেক করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে শুভেন্দু অধিকারী, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম থেকে শতরূপ ঘোষ, কুণাল বেনজির আক্রমণ করেন অন্যদের। তাই নিয়ে জোর বিতর্ক দানা বাঁধে। কুণাল ঘোষকেও এখন আর খোলামেলা আক্রমণের রেওয়াজ করে না সিপিএম এবং বিজেপি নেতৃত্ব। আরজিকর ঘটনায় বিরোধীদের নিশানা করে থাকছেন কুণাল ঘোষ। একাধিক ফোন কল রেকর্ডও তিনি সামনে আনছেন। তাই নিয়েও বিতর্ক কম দানা বাঁধছে না। সেই পরিপ্রেক্ষিতে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত গ্রেপ্তারও হয়েছেন। এবার নতুন বিতর্ক শুরু হলো। কুণাল ঘোষ সিপিএম নেতা শতরূপ ঘোষ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন, তার পাল্টা দিয়েছেন শতরূপও। কুণাল একটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে কুণালের হাতে রয়েছে একটি ছোট জীবন্ত ইঁদুর। অতি সম্প্রতি কুণাল ঘোষ টালা এলাকায় গালিফ স্ট্রিটের পশু পাখির হাটে গিয়েছিলেন, সেখানেই এই ছবি তিনি তুলেছেন। কিন্তু এবার সেই ছবির ক্যাপশন নিয়েই গোল বাঁধালেন তিনি। ক্যাপশনে কুণাল লিখেছেন, নাম রাখছি শতরূপ, আর এই নিয়েই বিতর্ক ছড়িয়েছে। শতরূপ সেই ছবির ইঙ্গিতকে গ্রহণ করেছেন, পাল্টা মন্তব্যও করেছেন। সেই ছবির স্ক্রিনশট নিয়েছেন শতরূপ ঘোষ। পাল্টা সিপিএম নেতা লিখেছেন, ধন্যবাদ কুণাল দা, মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দি খরগোশটার নাম রাখলাম কুণাল ঘোষ। দুজনের এই তু তু ম্যা ম্যা ঘটনায় দুই দলের কর্মী, সমর্থক, অনুগ্রাহীরাও নেমে পড়েন। দুজনকেই আক্রমণ পাল্টা আক্রমণ করা হয়। কুণাল ঘোষ অনেক ক্ষেত্রেই অশালীন আক্রমণ করেন, এমন মনে করেন বিরোধীরা। এবারও একটি বিতর্ক উস্কে দিলেন কুণাল। বিশ্বকর্মা পুজোর দিন দেখা মিলবে রোদের। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, সরছে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ক্রমশই পশ্চিম দিকে সরছে নিম্নচাপ, সেই সঙ্গে হারাচ্ছে শক্তি হারিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে প্রবেশ করছে। ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। সেই সঙ্গে বদলাবে উপকূলবর্তী জেলার আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কমবে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, বিহার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পশ্চিমে জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। নিম্নচাপের প্রভাবে পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা সহ সর্বত্রই সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। দীঘা হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম দীঘা সহ জেলায়। কমবে দমকা হওয়ার গতিবেগ। বিকেলের পর থেকে আবহাওয়ার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকে দুর্যোগ কেটে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা, আরামদায়ক আবহাওয়া। বিশ্বকর্মা পুজোর আগে দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন। খবর শেষ হলো।